টুকুকে তানিয়াদের বাসায় দিয়ে আসো। ওর মাকে বলবে আমি বিকালে গিয়ে নিয়ে আসবো। ঘরের যে পরিস্থিতি, এর ভিতর ওর না থাকাই ভালো। তমল মিতুর হাত জোড়া চেপে ধরল। তুমিও দেখি ভেঙে পড়তেছো মিতু। কই, আমি ঠিক আছি। ঠিক থাকতে হবে। কুসুমকে শক্ত রাখতে হলে আমাদের সবাইকে শক্ত থাকতে হবে। জানো, আমার ইচ্ছে করতেছে নেহালকে ধরে মাটির তলায় পুঁতে রেখে আসি। ও কিভাবে এরকম একটা কাজ করতে পারলো? আমাদের বাসায় ছেলেদের বলো বা মেয়েদের, সবার হয় এক বিয়ে। আর আজ শুধুমাত্র নেহালের এই ভুলের কারণে নয়নটার জীবন শেষ হয়ে গেল। নেহালকেও দ্বিতীয় বিয়ে করতে হবে। কুসুমের কি হবে আল্লাহ জানেন। এক মন সমান ভারী নিঃশ্বাস ফেলে স্ত্রীর দিকে তাকালো তমল। তার বুকটা কাঁপে বারংবার। কোথা থেকে কি হয়ে গেল তার খেই এখনো ধরতে পারছে না সে। মিতু বলল, খালি নিহালের দোষ দিলে। আর ওই মেয়ে, ও কি কম নাকি? যাক, ও যে ইচ্ছা পূরণে এই বাসায় এসেছে সেটা তো আব্বা পূরণ করেই দিবে। তারপর দেখা যাক কি হয়। এটা কেমন শাস্তি হলো মিতু? নেহাল আর শিমুলের বিয়ে যদি হয়, তাহলে কুসুম আর ওর বাচ্চা? এটা শাস্তি না, এটা পরীক্ষা বলতে পারো। নেহালের পরীক্ষা। শিমুলের কাছে যাওয়ার জন্য, শিমুলকে নিজের করার জন্য সব ধরনের বৈধতা ওকে করে দেওয়া হবে। এরপর যদি কুসুমকে ভুলে শিমুলকে নিয়েই থাকে, তার মানে কুসুমের জন্য সঠিক লোক ও নয়, এবং যে সঠিক নয় সে যত দ্রুত জীবন থেকে চলে যাবে ততই ভালো হয়। আর যদি কুসুমকে সত্যি নিহাল ভালোবাসে থাকে, তাহলে শিমুলকে জীবনেও কাছে টানবে না। সব ছেড়ে কুসুমের কাছেই ফিরে আসবে এবং জন্মের মতো একটা শিক্ষা পেয়ে যাবে। নেক্সট টাইম কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও দুইবার ভাববে। আর কুসুম বা ওর বাচ্চার জন্য আমরা সবাই আছি তো। তুমি চিন্তা করো না, নেহালের জন্য ওই পরীক্ষাটা দরকার। এটা ওকে শুধু শাস্তিই দিবে না, ওকে বোঝাবেও কে তার জন্য সঠিক আর কে না। মাঝখান দিয়ে শিমুলের কি শাস্তি হবে? যদি নেহাল ওর সাথেই সংসার বেঁধে ফেলার সিদ্ধান্ত নেয়, তাহলে আব্বা নেহালকে ত্যায্য করবেন। যদি এটা গোপনীয়, আব্বা এখন কাউকে জানায়নি, আমি আর আম্মা বাদে। নেহাল নিজের কি যোগ্যতা আছে তা তো তুমি ভালোই জানো। শিমুল খুবই ধূর্ত প্রকৃতির আর লোভী। যখন নেহালের কিছু থাকবে না, তখন শিমুলও থাকবে না। এভাবেই আজ এই লোক, কাল ওই লোক করে করে জীবন যাবে। আর পরকালের বিচার তো আছেই। আর যদি নেহাল ওকে বাদ দিয়ে কুসুমকে বেছে নেয়, তাহলে আব্বা ওকে ক্ষমা করে দিবেন, শিমুলকে তাড়িয়ে দিবেন। আর এই সমাজে এক মেয়ের দুটো বিয়ে, তার উপরে একটা জায়গায় সংসার করতে না পারা, কত বড় ব্যাপার। একবার ভাবো, শিমুল তার শাস্তি আপনা আপনিই পাবে। তুমি চিন্তা করো না, প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না। যে যেটা করবে তার বিনিময়ে সে সেটাই পাবে। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। তমলের মাথায় হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি চাপলো। সে মিতুর গলা জড়িয়ে ধরে ইনিয়ে বিনিয়ে বলল, আচ্ছা মিতু, আমাকেও আরেকটা বিয়ে করা উচিত, কি বলো? তাহলে আমারও একটা পরীক্ষা হয়ে গেল, আর বুঝতেও পারবো কে সঠিক কে না। কি কি বললে তুমি? মিতু চোখ রাঙালো এমনভাবে যেন খেয়েই ফেলবে তমলকে। তমল হালকা হেসে মিতুকে ছেড়ে দিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলল, না কিছু না। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হতে টাকা লাগে না। এই মাসুদকে? তমলের ভ্রু কোচকানো। মিতু মিটিমিটি হাসছে, ভনিতা করে বলল, খুঁজে বের করো মাসুদকে, আমি চললাম। শুনে যাও, কে মাসুদ? মিতু, এই মিতু। তমলকে কপট রাগ নিয়ে ডাকতে লাগলো। মিতু শুনল না, সে ততক্ষণে ঘর ছেড়ে চলে গিয়েছে। তমল কোচকানো ভ্রু নিয়ে হতভম্বের ন্যায় দাঁড়িয়ে রইল। এইটুকুর জন্য এভাবে শাস্তি দিও না কুসুম। নেহালের কণ্ঠ করুণ শোনালো। কুসুম তৎক্ষণাৎ কটাক্ষ করে উত্তরে বলল, এইটুকু? আচ্ছা, আমি যদি রাত্রেবেলা কোনো পরপুরুষের ঘরে যেতাম, তখনও ব্যাপারটা এইটুকুই হতো? নেহাল জবাব দিতে পারল না। দোষ আপনার না, দোষ তো সমাজের, প্রথার। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে সব অত্যাচার, অনাচার, ধোঁকাবাজি শুধু মেয়েদের জন্য। মেয়েরা মুখে তালা দিয়ে চুপচাপ সহ্য করে যাবে শুধু। আচ্ছা বাবা, সরি, আমি অন্য মিনিং করিনি। ওসব বাদ দাও।
তুমি বাবাকে বোঝাও, আমি কিন্তু ঘর ছেড়ে চলে যাব। যাও, আব্বার সাথে আমি একমত। ভুল ক্ষমা করা যায়, অপরাধ না। অপরাধী নইলে পার পেয়ে যাবে, ভাববে সে যাই করুক তার সব অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। আপনি কোনো ভুল করেননি, আপনি অপরাধ করেছেন, তাও একবার দুইবার না। আপনাকে তো ক্ষমা করার প্রশ্নই আসে না। আব্বার শর্ত মেনে নিন, যদি সৎ সাহস থাকে। নেহাল বুঝল যতই বোঝানো হোক না কেন কুসুমকে টলানো যাবে না। সে যদি হাবিব শিকদারের সঙ্গে একমত হয় তবে তাই করে ছাড়বে। নেহাল কুসুমের পায়ের কাজটায় হাঁটু গেড়ে বসলো। চোখে পানি চলে এলো কুসুমের। মুখ ঘুরিয়ে অন্যত্র দৃষ্টি সরালো সে। নেহাল প্রশ্ন করল, ভয় লাগছে না? যদি শিমুল আমাকে সত্যি জিতে নেয়, ও তো জিতেই এসেছে আমাকে। কুসুম তাকালো। তার স্পষ্ট দিঘি জোড়া পানিতে টইটুম্বুর। ধরা গলায় জবাবে বলল সে, তাহলে ভুলে যাব আপনাকে। ভুল মানুষকে স্মৃতির পাতাও রাখতে চাই না। অবশেষে তোমার স্বপ্নটাই পূরণ হতে যাচ্ছে, এবার খুশি? ধরা গলায় প্রশ্নটা করল নয়ন। শিমুল কান্না কান্না ভাব করল। এগিয়ে এসে নয়নের পা জোড়া জড়িয়ে ধরে বলল, আমার সাথে এই অবিচার করিও না প্লিজ। আই এম সরি, সত্যি সরি। নয়ন হাসলো, তাচ্ছিল্যের হাসি। নাটক নাটক হচ্ছে আমার সাথে, তাই না? একবার গাধা বানাতে পেরেছ দেখে বারবার গাধা বানাতে পারবে তা তো হবে না। আমি ভুলে যাব না তোমার কর্মকাণ্ড। আবা বিকেলে কাজে আনছেন, আমি তোমাকে জনসম্মুখে তালাক দিব, আর জনসম্মুখেই তোমার বিয়ে হবে। যাও, খুশি থাকো, যেটা চেয়েছো সেটা তো পাচ্ছ। শিমুল কিছু না বলে চুপচাপ কেঁদে গেল। নয়ন ঝটকা মেরে নিজেকে সরিয়ে নিল। তার বুকে দাউ দাউ করে আগুন জ্বলছে, কলিজা পড়ে ছাই। কেন তার জীবনে এরকম কিছু হলো? কেন কেন কেন? কার কি ক্ষতি করেছিল সে? নয়ন গটগট আওয়াজ তুলে ঘর ত্যাগ করলে চোখের জল মুছে বিছানায় উঠে বসলো শিমুল। আনন্দে তার উঠতে ইচ্ছে করছে। যাক, অবশেষে সব নাটকের রীতি ঘটবে। ভালো ভালোই বিয়েটা হয়ে গেলে হয়। তারপর নেহাল তাকে ছেড়ে কই যায় তাও দেখে নেবে সে। এখন শুধু বিকেলের অপেক্ষা। দেয়াল ঘড়িটা ঠিক তখনই ঢং ঢং আওয়াজে বেলা 2টা বাজার জানান দিল। শিমুল সেদিকে চেয়ে অস্থির চিত্তে বলল, কখন বিকেল হবে? তমল হাবিব শিকদার এক রুমে বসে রয়েছে। তমল বাবাকে ভাত খাওয়ার জন্য সাধাসাধি করছে, কিন্তু হাবিব শিকদার এই সমস্যার সমাধান না করে কিছু মুখে তোলার জন্য সাফ নাকচ করেছে। তমল বুঝে গেল বাবাকে এখন শত বললেও খাবে না, তাই সে ঘুরে দাঁড়ালো যাওয়ার জন্য। তখনই নেহাল ঘরে ঢুকলো। একসঙ্গে 2 জোড়া চোখ নেহালের উপরে এসে পড়ল। নেহাল একবার বড় ভাইয়ের দিকে তাকিয়ে বাবার দিকে তাকালো। তার দৃষ্টি করুণ, চোখের ভাষায় বারংবার ক্ষমা চাইছে বাপ ভাইয়ের কাছে। কিছু মুখে বলতে পারছে না। অজানা জড়তা তাকে লজ্জা দিকে ঠেলে দেয়। নত মস্তকে দাঁড়ালো নেহালকে দেখে হাবিব শিকদার গম গম কণ্ঠে বলে উঠল, কি চাই? নেহাল ভেজা বেড়াল ছানার মতো মিনমিন করে জবাব দিল, কিছু বলতে চাই আব্বা। কি বলতে চাও? আমাকে ফাঁসিতে চড়ান দরকার পড়লে তবু এই বিয়েটা দিবেন না। আমি স্বীকার করছি আমার পাপ হয়েছে, কিন্তু কেউ যদি মন থেকে অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করে আরেকটা সুযোগ দেওয়া উচিত। একটা ভুলের জন্য আজীবন তড়পাতে পারবো না। আমি মরে যাব, তাও এই বিয়ে করব না। কি করে বুঝবো তুমি অনুতপ্ত? 2 দিন পর যে আবার এরকম কোনো কাহিনী ঘটাবা না, তার বিশ্বাস কি? এর আগে কখনো কিছু হয়েছে আব্বা? কখনো মেয়েলি বিষয়ে কোনো বিচার পাইছেন আমার ব্যাপারে? ভুইলা যাইও না, আগে না পাইলেও এখন পাইছি, এমনকি হাতে নাতে ধরেছি। আচ্ছা, আজকে কুসুম যদি এরকম কিছু করতো, তারপর শত অনুনয় করলেও তুমি কি তারে ক্ষমা কইরা দিতা? সব ভুইলা যাইতে পারতা? নিহাল জবাব না দিয়ে কপাল কুঁচকে তাকিয়ে রইল। হাবিব শিকদার তপ্ত শ্বাস ফেলে বললেন, তুমি যদি ক্ষমা না করতে পারো তাহলে হয় তোমারে ক্ষমা করবো কেন? ওর মনে আঘাত লাগছে না? আর এই আঘাতের দাগ এত সহজে শোকাবে না নেহাল। দরকার পড়লে কুসুমের পা ধরে মাপ চাইব, ওকে সময় দেব। আমার কৃতকর্মের জন্য আমি সব ধরনের শাস্তি ভোগ করতে রাজি। শুধু এইটা না, আমি শিমুলের চেহারাও দেখতে চাই না। হাবিব শিকদার হেসে ফেললেন, চেহারা দেখতে চাও না, আবার রাতের আধারে বউ ফেলে তার ঘরেও যাও, অথচ সে তোমার ছোট ভাইয়ের বউ লাগে।
এই কথাটাও তোমার মাথায় আসে নাই। নেহাল মাথাটা নিচু করে ফেলল, হালকা গলায় বিড়বিড় করে বলল, শয়তান ধরছিল আমার আব্বা। আমি মাপ চাই, ক্ষমা করেন। আমি এই বিয়ে চাই না আব্বা। আমি বাঁচলে কুসুমকে নিয়ে বাঁচবো। কুসুম যদি তোমার সাথে আর থাকতে না চায়, যার প্রতি বিশ্বাস ভেঙে যায় তার সাথে থাকা যায় না। নেহাল ফ্যাল চোখে তাকিয়ে রইল। এই কথাটা সে ভেবে দেখেনি। যদি কুসুমই তার সঙ্গে আর থাকতে রাজি না হয়? পর মুহূর্তে নিহালের মন বলল নিশ্চয়ই হবে, কেননা কুসুমের সন্তানের বাবা সে। কুসুম আর তার মধ্যখানে সুতো সম্পূর্ণ ছিঁড়ে যায়নি, সেই সুতো আবার জোড়া লাগতে পারবে একজনই, তাদের অনাগত সন্তান। নেহাল হঠাৎই জোরালো কণ্ঠে বলে ওঠে, কুসুম আমাকে এড়াতে পারবে না আব্বা। আমি জানি ও একদিন না একদিন আমাকে ক্ষমা করবেই। তাইলে আমার সাথে না, যার বুকে তুমি ছুরিঘাত করেছো তার কাছে যাও, গিয়ে দেখো ক্ষমা করে কিনা। নেহাল তক্ষুনি ছুটল, মনে মনে সিদ্ধান্ত নিল কুসুমের পা ধরে বসে থাকবে ততক্ষণ যতক্ষণ না সে মাফ করে দেয় নেহালকে। কিন্তু কুসুমের সঙ্গে দেখাই করতে পারল না নেহাল। কুসুম দরজা আটকে ভেতরে রয়েছে। নেহাল অনুরোধ করল, কুসুম দরজা খুলল না। নেহাল বিষাদময় কণ্ঠে বলল, কুসুম, কুসুম এমনটা করো না তুমি। ক্ষমা করো, নয়তো আমাকে পাবে না আর। কুসুমের তবুও কোনো জবাব এলো না। নেহাল দরজায় আঘাত করতে করতে ব্যথিত মন নিয়ে প্রস্থান করলো শেষোত্তক। কুসুম দভঙ্গিতে বসে কাঁদছে নীরবে, তার পিঠে কেঁপে উঠছে বারে বার। মিতু উদ্বিগ্ন নিয়ে বলল, তারে ছাড়া থাকতে পারবি না যখন, তাহলে ক্ষমা করে দেস না কেন? জানি না। কুসুম, নেহালকে সঠিক রাস্তায় নিয়ে আয়। তুই ওকে ছাড়া ভালো থাকবি না, ও তোকে ছাড়া ভালো থাকবে না। মাঝ দিক দিয়ে একটা সাতচন্নিকে জিতে দিস না। জবাব দিল না কুসুম, কেঁদে গেল নীরবে। বিকেল হলো। হাবিব শিকদার একজন হুজুর ডেকে আনলেন। শিমুল কেঁদে কেটে চোখ ফুলিয়ে আলো করে ফেলেছে, কিন্তু এই কান্না তার জয়ের খুশির। শিমুলের আব্বা এসেছে, আম্মা বা অন্য কেউ আসেনি। ওনার আব্বাও নির্লিপ্ত, নির্বিকার, যা হচ্ছে সব মাথা পেতে নিচ্ছে। তাহলে কি সেও শিমুলের সাথে জড়িত এবং শিমুলের প্ল্যান সম্পর্কে জানতো? ভাবায় নয়নকে। শিমুলেই ভাইবা কোথায়? তাকেও তো আসতে বলা হয়েছে, তবু আসলো না কেন? নয়ন ঘর সারল দুঃখে না, কিছু তথ্য নিতে। শিমুলের একমাত্র বড় ভাই জয়নাল কোথায়, সেই খবর উদ্ধার করতে। হাবিব শিকদারও শিমুলের বাবার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেষে উদ্বিগ্ন চেহারায় হুজুর এবার নেহালকে ডাকতে বলল। হাবিব শিকদার আদেশে তমল নেহালের ঘরে গেল তাকে ডেকে আনার জন্য, কিন্তু বিছানায় এলোমেলোভাবে শুয়ে থাকা নেহালকে দেখে বুকটা থক করে উঠল তার। তমল উদ্ভ্রান্তের ন্যায় নেহালের বুকে ধাক্কা মারলে অচেতন নেহালের হাত খসে একটা শিশি বেরিয়ে এসে, সেই শিশি যে কিসের শিশি তা বুঝতে একটু সময় লাগলো না তমলের। তমল নেহাল বলে একটা গগন বিদারী চিৎকার দিয়ে বলল। নিস্তব্ধ রাত্রি, পক্ষীকুলে সমস্ত যাত্রী ঘুমিয়ে গেছে। ঝিঝি পোকারাও আজ নিশ্চুপ। শিকদার বাড়ির শোকে তারাও যেন সামিল। ব্যথিত, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে উপস্থিত চাঁদ মামা থেকে থেকে মেঘের তলে হারিয়ে যাচ্ছে। বাতাস নেই, উঠছে না একটা গাছের পাতাও। সবকিছু কেমন থমধরা স্তব্ধ। ঠিক তেমনই স্তব্ধ কুসুম, তার এখনো মাথায় খেলছে না কি ঘটে গেল। নেহালকে হাসপাতালে নেওয়া হয়েছে সেই বিকেলেই। হাসপাতালের যথেষ্ট কাছে হয়, সময় মতো পাকস্থলী থেকে সব বিষ বের করতে সক্ষম হয়েছে ডক্টরগণ। যদিও নেহালের এখনও হুঁশ ফেরেনি, ঘুমের কড়া ওষুধ দিয়ে তাকে গভীর ঘুমে রাখা হয়েছে। আগামীকাল সকালে সে মোটামুটি সুস্থ হয়ে উঠবে আশা করা যাচ্ছে। তবুও কুসুমের চিন্তা এতটুকু কমছে না, না কমছে ছটফটানি। ইচ্ছে হচ্ছে এক দৌড়ে হাসপাতালে চলে যেতে, কিন্তু হাবিব শিকদারের কড়া বারণ। কুসুম বা বাড়ির কোনো মহিলা সেখানে যেতে পারবে না, আর এমনিতেও আগামীকাল নেহালকে নিয়ে আসা হবে, তাই চিন্তার কোনো কারণ নেই, যাওয়ারও দরকার নেই। হাঁটুর উপর দু হাত রেখে দেয়ালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কুসুম, তার চোখে পানি নেই।
চেহারায় মলিনতার ছাপ। হিসেব কষছে কোথা থেকে কি হয়ে গেল। দুদিন আগেও যাদের দিবস সূচনা, রজনীর সমাপ্তি হাসি ঠাট্টা আর প্রাণ চাঞ্চল্যতায় কাটত, আজ তারা কতটা দূরত্ব একজন বিষ অবধি খেয়েছে। আচ্ছা, মারা যাওয়া এতই সহজ? নিহাল না ওয়াদা করেছিল কখনো কুসুমকে একা করার কথা ভাববে না? তাহলে সেই ওয়াদা কেন ভঙ্গ করলো? অবশ্য নিহাল তো এ ওয়াদা করেছিল কুসুমের ভরসা বিশ্বাস আজীবন অটুট থাকবে। কই, সেই ওয়াদাও তো রইল না। জীবনটা এমনই, ওয়াদা দেওয়া সহজ, সেই ওয়াদা রক্ষা করা কঠিন। কুসুম মৃদু শ্বাস ফেলল, একটা জট পাকানো মস্তিষ্ক নিয়ে ফিরে এলো ভাবনার জগৎ থেকে। দরজায় মিতু এসে দাঁড়িয়েছে। কুসুম মিতুর দিকে তাকালো, খাবি আয়। ডাকলো মিতু। কুসুম জবাব দিল না, ফ্যাল ফ্যাল চোখে চেয়ে রইল। কি বললাম খেতে হয়? ও তো না খেয়ে আছে আপা, আমি কিভাবে? কুসুম কেঁদে ফেলল। দীর্ঘক্ষণ পর সে কাঁদছে। তার আটকে যাওয়া সমস্ত জলধর জলপ্রপাতের ন্যায় ঝরতে শুরু করেছে। মিতু নীরবে ঘর ত্যাগ করলো। কুসুমকে কাঁদার জন্য বিন্দুমাত্র বারণ করলো না। যার স্বামী হাসপাতালে অচেতন হয়ে পড়ে রয়েছে তার কাঁদাই উচিত। কান্না কখনো কখনো জীবনের সকল পাপ তাপ ধুয়ে সম্পর্ককে পরিষ্কার করে দেয়। মিতু নিজেদের ঘরের দিকে যাচ্ছিল। নয়ন তখন তার দিকে এগিয়ে আসলো। মিতুকে দেখে দাঁড়িয়ে পড়লে মিতুও দাঁড়ালো। কোথায় গিয়েছিলি? মিতুর তীক্ষ্ণ প্রশ্নবাণে নয়ন একটু হকচকিয়ে গেল প্রথমে, পরক্ষণে জবাবে বলল, শিমুলের বড় ভাইয়ের খোঁজে। তার খোঁজ করা এতটাই জরুরি? এদিকে নিজের ভাই যে মরতে বসছিল। শুনেছি ভাবি হসপিটাল থেকে, ভাইকে দেখে আসলাম। আসলে শিমুলের বড় ভাই লোকটা ভালো, সে বোধহয় তার বোনের কাণ্ড কারখানা সম্পর্কে কিছুই জানে না। জানলে পানি এত দূর গড়াতো না। বাবা মাকে শিমুল ভয় না পেলেও ভাইকে জমের মতো ভয় পাই, তাই তাকে জানাতে গিয়েছিলাম তার বোনের কুকীর্তি কাহিনী। জানানো হয়েছে? হ্যাঁ ভাবি, আসবে আগামীকাল। আর তখন ওই ডাইনিকে সঙ্গে নিয়ে যেতে বলল। আজ রাতটাই এই বাড়িতে ওর শেষ রাত। এরপর থেকে ওর ছায়াটাও যেন এই বাড়িতে না পড়ে। নয়ন নয়ন প্রত্যুত্তরে করল না। শিমুলকে ডাইনি উপাধি দেওয়ার তার খারাপ লাগতো, কিন্তু সত্যি কথা বলতে খারাপ লাগছে না। কেননা সে মন থেকে শিমুলকে সরিয়ে ফেলার চেষ্টা করছে এবং পারছেও। নয়ন ভারী নরম মনের, এই কথা সত্য, কিন্তু তাই বলে আবেগী না এবং দুনিয়াটাকে আবেগের জায়গায় ভাবে না। সে সবসময় তার লক্ষ্যে স্থির ছিল এবং এই সিদ্ধান্তেও স্থিরই থাকবে। আগামীকাল শিমুলের বড় ভাই এলে শিমুলকে মুখে মুখে তালাক দিয়ে এই বাড়ি থেকে বিদায় করবে, আর তারপর কাগজপত্রে তালাকের কার্য শেষ করে তার জীবন থেকে চিরজীবনের মতো বিদায় করবে। এমনটাই সিদ্ধান্ত নয়নের। মিতু নিজের রুমে চলে গেল। নয়নটার উপর রাগ জন্মে তার। এত কিছু ঘটে গেল অথচ কেমন মেদা হয়ে আছে। নয়নের জায়গায় সে থাকলে শিমুলের হাতগোড় চিবিয়ে খেত, অথচ নয়ন শিমুলকে একটা কড়া কথা পর্যন্ত বলল না। শিমুল এই বাড়ি থেকে আউট হবে এটা নিশ্চিত মিতু, কিন্তু এত ঠান্ডা ভাবে না। তাকে ধরাম কয়টা দিয়ে আউট করতে পারলেই খুশি হতো। মিতুর হাত পা নিষ্পিস করছে, এখনই গিয়ে মেটার গাল থ্যাতা করে দিয়ে আসতে পারলে ভালো হতো। মিতু আক্রোশে নিজের হাত ঝাড়া মারল। রাত বাড়ছে, সময় থেমে নেই। কুসুমের মাথা ধরেছে, সে চোখ মুছে ধীর পায়ে উঠে দাঁড়ালো। তারপর হুট করে এই রাত্রিবেলা বাথরুমে ঢুকে শাওয়ারে ছেড়ে দিল সে। শাওয়ারের ঠান্ডা পানি গা কাঁপিয়ে তুলছে, অথচ সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই কুসুমের। নিচে বসে সে চোখ জোড়া মুদল। চলে গেল পেছনে সেই দিনটায় যেদিন নিহাল তাকে দেখতে এসেছিল। কোচকানো ভ্রু আরও এক ঝাঁক বর্ষা নিয়ে নিহাল এসেছিল সেদিন। বাইরে তখন ঝুম বৃষ্টি। সবাই ভেবেছিল পাত্রপক্ষ বুঝি এই বৃষ্টিতে আসবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কাকভেজা হয়ে কুসুমদের বাড়িতে পৌঁছেছিল একজন। নিহালের বড় ভাই তমল আর শ্বশুর মশাই হাবিব শিকদার, সঙ্গে আরও
আরও জনা দুয়েক মাতব্বর গোছের সম্মানিত ব্যক্তিবর্গ নিয়ে প্রথম আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখতে এসেছিল তারা। কুসুমের এক বান্ধবী তো রীতিমতো হইচই করে বলেছিল